আগের পর্বে দেখা গিয়েছিল যে ঈশান অনেক রাত করে তার ঘরে ফেরে, তাই জমিদার তাকে অনেক প্রশ্ন করতে থাকে। ঈশান কলিকে মুক্ত করে দিতে বলে এবং জমিদার বলে আগে তার বিয়ে রেশমির সাথে হবে, তারপর শর্ত অনুযায়ী কলিকে মুক্ত করা হবে। এই কথা বাইরে থেকে কলি শুনে ফেলে এবং সে হতাশ হয়ে পড়ে, নিজেকে দায়ী মনে করে সব কিছুর জন্য এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে এভাবে সে মুক্ত হবে না, সে নিজেকে নিজেই মুক্ত করবে। অন্যদিকে কুসুম প্রতিবেশীদের কাছ থেকে নানানভাবে জানতে পারে যে আজই ঈশানের বিয়ে রেশমির সাথে। তাই কুসুম ফুলের বাগানে এসে কাঁদতে থাকে। সেখানে দৈত্যের সাথে তার দেখা হয় এবং দৈত্য তাকে সাহায্য করার কথাও বলে, কিন্তু কুসুম তার সাহায্য নেয় না। সে বলে ভালোবাসা জোর করে অথবা জাদু দিয়ে সে পাওয়া যায় না। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা নিজে থেকেই ফিরে আসবে। এই যে ছেলে, দাঁড়িয়ে আছো কেন? হাত চলছে না নাকি? এই মণ্ডপটাকে এমনভাবে সাজাও যেন বোঝা যায় এই বাড়িতে আমার মতো মেয়ের বিয়ে হচ্ছে, কোনো গাঁয়ের মেয়ের নয়, বুঝলে? জি রেশমি দিদিমণি, আমি খুব ভালো করে করার চেষ্টা করছি। আশা করি পছন্দ হবে আপনার। চেষ্টা? চেষ্টা নয়, আমার পছন্দ মাথায় রেখে কাজ করা চাই। আমি হালকা সাজ পছন্দ করি না, আর সমস্ত ফুল যেন বিয়ের পরেও তরতাজা থাকে, সুগন্ধ থাকে, আর সাজে থাকতে হবে আভিজাত্য। মনে রেখো, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে দামি দিন, কারণ আজ আমার বিয়ে ঈশানের সাথে হতে চলেছে। আগে ঠিক আছে, আমি এসব মাথায় রেখেই কাজটা করব। হ্যাঁ, এটা যেন মনে থাকে, আর এই কাজে তোমার জীবনের সেরা মূল্য পাবে। আর যদি কোনো রকম খামতি রেখেছো তাহলে 1 পয়সা পাবে না, বুঝেছো? বুঝেছিস মিনতি, জমিদার বাড়িতে বিয়ে লেগেছে, তা যেন একেবারে মনেই হচ্ছে না। সবার মুখগুলো কেমন যেন ভার করে আছে, তাই না রে? হ্যাঁ রে, আমিও দেখেছি। একমাত্র জমিদার মশাই আর রেশমি দিদি ছাড়া, আর তার বাবা মা ছাড়া সবাই যেন কেমন একটু চুপচাপ। তা একদম ঠিক বলেছিস রে। আর এই কানাঘুষো শুনলাম যে ঈশানবাবুর এই বিয়েতে মত ছিল না। ওই কুসুম কলি আছে না, ওদের মধ্যেই কারোর প্রতি ঈশানবাবুর মন গড়েছিল, এটাই শুনলাম। হ্যাঁ রে, ওরা গরিব হলেও মনের দিক থেকে অনেক ভালো ছিল, তাই না রে? গ্রামের জন্য কত কি করলো ওই কুসুম আর কলি। দুজন মহিলা মালা গাঁথতে গাঁথতে নিজেদের মধ্যে এইসব আলোচনা করে। ঠিক তখনই সেখান থেকে রেশমি যেতে থাকে। ওই দেখ কি আসছে, চুপ চুপ, একদম চুপ। এই, তোরা কাজ করছিস নাকি গল্প করতে এসেছিস সেখানে? আর কার নাম নিলি তোরা? আমি সব শুনতে পেয়েছি। ওই কুসুমকলির নাম। এ রেশমি দিদি, মানে আমরা তো কাজও করছিলাম আর একটু গল্পও করছিলাম নিজেদের মধ্যে, এমনি আর কি। রেশমি দিদি, আমরা কাজে ফাঁকি দিচ্ছিলাম না, আমরা তো হাতে কাজ চালিয়েই যাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। তোরা কি কাজ করছিলি আর কি গল্প করছিলি তা আমি সব শুনেছি, আমাকে আর বোঝাতে হবে না। ওদের মতো নিচু মেয়েদের নাম উচ্চারণ করার সাহস কে দিল তোদের, তাও আবার এই বাড়িতে? আজ আমার বিয়ে, ঈশান আজ থেকে শুধু আমার। আমি হব এই বাড়ির পুত্রবধূ, আর ঈশানের দয়া মায়াও আজ থেকে আমার অনুমতিতেই চলবে, বুঝলি তোরা? আর হ্যাঁ, কলি যদি মাথা উঁচু করে তাকায় তাহলে তাকে মনে করিয়ে দিস সে এখনও এই বাড়ির দাসী। আর কুসুম যদি স্বপ্ন দেখে তাকেও জানিয়ে দিও, স্বপ্ন দেখার অধিকার সবার থাকে না, বড় বড় স্বপ্ন কেবল আমার মতো মেয়েরাই দেখতে পারে। আর তোমরা সবাই মনে রাখবে, এই বাড়িতে এখন থেকে আমার হিসেবে চলবে, তাই তোরা সাবধান হয়ে যা, না হলে ফল বেশি ভালো হবে না। মা, দেখো দেখো, আমি একেবারে বিয়ের সাজে তৈরি, এখন শুধু কিছুক্ষণের অপেক্ষা। তুমি শুধু বলো কেমন লাগছে আমায়। আরে, খুব সুন্দর লাগছে তোকে। আমার মেয়ের বিয়েতে তার সাজে যেন কিছু যেন কম না পড়ে, তাই তো এত কিছু জোগাড় করে এনেছি আমি।
কত যত্ন করে বেছে বেছে এনেছি সব। এই গয়না, এই কাপড় যেন সব বুঝিয়ে দেয় যে তুই কোন ঘরের মেয়ে। হ্যাঁ মা, বুঝিয়ে তো দিতেই হবে। এই বাড়ির লোক, দাস দাসী সকলেই বুঝে নেবে। আমি কারো দয়াতে বাজি না। অধিকার, গর্ব, অহংকার এগুলি আমার অলংকার। এটা জমিদারের বাড়ি তো কি হয়েছে, আমাদেরও কিছু কম নেই। শুধু কয়েকদিকে জমি থাকলেই ক্ষমতাবান হওয়া যায় না। ক্ষমতা আসে টাকায়, বুদ্ধিতে আর সঠিক সিদ্ধান্তের জোরে। সব ঠিক আছে, তবু বলে দিচ্ছি রেশমি, সাবধানে কথা বলিস। প্রথম যতই হোক, এটা কিন্তু তোর শ্বশুর বাড়ি, বুঝলি? শ্বশুর বাড়ি? মা, আজকের পরে বাড়ির শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির কোনো তফাৎ থাকবে না, বুঝলে? কারণ আজকের পর তোমরা এখানেই থাকবে। এছাড়াও আজকের পর এই বাড়ির গিন্নিও আমি। আমার কথা অমান্য করবে তেমন সাহস কারো নেই। আজ এই পোশাকটা গায়ে দিয়ে নিজেকে চিনতে পারছি না। এটা কি আমি, নাকি কেউ জোর করে বানিয়ে দেওয়া একজন মানুষ? একসময় সত্যি এই পোশাক নিয়ে, কুসুম তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। সবাই ভাবছে আমি খুব সুখী হব, কিন্তু কেন যেন মনে হচ্ছে আজ আমার ভেতরের কিছু একটা শেষ হয়ে যাচ্ছে। কিছু একটা হারিয়ে ফেলছি আমি। না পারছি তাকে ধরে রাখতে, না পারছি ছেড়ে দিতে। তুই তো ছোট থেকেই এমন, যেখানেই যা সেখানেই নিজের জায়গা করে নিস। নিজের জায়গা নয় মা, নিজের নিয়ম তৈরি করি আমি। এই বাড়িতে কে কোথায় থাকবে, কে কতটা মাথা তুলে কথা বলবে, এখন থেকে সব আমি ঠিক করব। রেশমি কোণের সাজে দাঁড়িয়ে তার মায়ের সাথে গল্প করতে থাকে। ঠিক তখনই ঘরের বাইরে থেকে কলি যেতে থাকে, আর রেশমি তাকে দেখতে পায়। দাঁড়াকলি, ওইদিকে কোথায় যাচ্ছিস দেখ তো। সাজগোজ করতে গিয়ে ঘরটা আমার কত নোংরা হয়ে গেছে। তাড়াতাড়ি আমার ঘরটা মুছে দে দেখি। তবে যাই বলিস রেশমি, আমাদের ঈশান কিন্তু খুব নরম মনের মানুষ। জমিদার বাবুর মতো অত শক্তপোক্ত নয়। মা, নরম মন ভালো, কিন্তু নরম মনকে শক্ত হাতে ধরতে হয়। তাই আজকের পর থেকে ঈশান কেবল আমার স্বামী নয়, আমার নিয়মে চলা একজন মানুষ, বুঝলে? কারণ এই বাড়িতে টিকে থাকতে হলে নরম হলে যে চলবে না, তাই না? এখানে চোখে চোখ রেখে কথা বলতে হয়, আর দরকার পড়লে চোখ নামিয়েও নিতে হয় অন্যের। ইস, এই মানুষ কতটা খারাপ হলে এমনভাবে কথা বলে। এই রেশমি মেয়েটা কতই না খারাপ। এমন মেয়ের সাথে ঈশানবাবু কিছুতেই সুখী হতে পারবে না। তাই আমি যেটি করতে যাচ্ছি সেটি একদমই ঠিক। কোনো ভুল আমি করছি না। আমার হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, নয়তো যে খুব দেরি হয়ে যাবে। আজ আমার বিয়ে, তাই আজ সবাই হাসবে। কিন্তু কাল থেকে এই বাড়িতে কার হাসি থাকবে আর কার চোখে জল, তা কেবল আমিই ঠিক করব। কারণ আমি হার মানতে আসিনি। আমার ভাগ্যের দিকে নজর দেবে, তার শেষ আমি দেখে ছাড়ব। কিছু সিদ্ধান্ত এমন হয় যেগুলো বাধ্য হয়ে মেনে নিতে হয়, আর মানুষকে বাইরে থেকে একদম ঠিক স্বাভাবিক থাকতে হয়। কিন্তু ভেতরে ভেতরে সে যে ভেঙে পড়ে, কিছু করার থাকে না কুসুম। তুমি যদি জানতে আজ আমি কতটা চুপ করে আছি, আর এই চুপ থাকাটা যে কত কষ্টের, কারণ কথা বললে যে সব ভেঙে যাবে। আর আমি জানি আমার এই নীরবতা তোমাকে অনেকখানি আঘাত দেবে, কিন্তু যদি এই নীরবতার বদলে তোমার মুখে একটুখানি হাসি থাকে, তাহলে আমি এই কষ্ট মেনে নিতে রাজি। জমিদার বাবু, শুভ লগ্ন তো পড়ে এসেছে। বরের উপস্থিতি ছাড়া মন্ত্র আরম্ভ করা যায় না। তাড়াতাড়ি ডাকুন বরকে। লগ্ন এদিকে পেরিয়ে যাচ্ছে, তবু ঈশান আসছে না। তার মানে কি এখনো বিয়েতে তার মত নেই? ওকে ভুলে গেছে? এর ফল কি হতে পারে? আমি কোনো সেজে চলে এলাম, আর বরের আসার কোনো নামগন্ধ নেই। ঈশান এক্ষুনি চলে আসবে। ও এমন ছেলে নয়। কথা যখন দিয়েছে, বিয়েতে একবার সে যখন রাজি হয়েছে, তার মানে সে চলে আসবে, এই আমার বিশ্বাস।
ঈশান এখনো এসে পৌঁছায়নি কেন? এই বাড়িতে কি কেউ কাউকে খবর দেয় না নাকি? এত লোক, এত আয়োজন, আর বর কেনা এসে পৌঁছতেই পারল না এখনো। এই বিয়েতে তো ওকে আসতেই হবে। ঈশিতা, যাও, এক্ষুনি গিয়ে ডেকে আনো ঈশানকে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি দাদাকে। এই কথা বলে ঈশিতা ঈশানকে ডেকে আনতে যায়। এইদিকে ঈশিতা ঈশানের ঘরের সামনে এসে দাঁড়ায় এবং ঈশানকে দেখে তার চোখ দুটি একেবারে ছানা বড়া হয়ে যায়। সে দেখে বরের পোশাকে ঈশান কুসুমের ছবির সামনে বসে কথা বলছে, তাও আবার আজকের দিনে। সে ঈশানের সমস্ত কথা চুপচাপ শুনতে থাকে। একজন মানুষ সব দিক ঠিক করতে পারে না কখনো। কাউকে বাঁচাতে গেলে নিজেকেই ডুবতে হয়। আর যদি আমি না বলি, না চিৎকার করি, না লড়াই করি, তার মানে এই নয় যে আমার ব্যথা নেই। তার মানে এই যে আমি কাউকে হারাতে চাই না। কাল সকাল হলে আমাকে সবাই বর বলবে, কিন্তু কেউ জানবে না যে এই বর নিজের মনটা কোথায় ফেলে এসেছে। হয়তো এটাই আমার শাস্তি, একজন ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও তার পাশে দাঁড়াতে না পারা। চলো ঈশান, আর একটু শক্ত হও। এই বাড়িতে আজ কারো চোখে তোমার দুর্বলতা পড়া চলবে না। ঈশিতা ঈশানের সমস্ত কথা বাইরে থেকে শুনতে পায় এবং সে ভালো মতো বুঝতে পারে এই বিয়েতে ঈশান রাজি নয়, সে ভালোবাসে কুসুমকে। দাদা, তুমি এত কষ্টে আছো আর আমরা কিছু বুঝতেই পারিনি? না না, এ তো হতে পারে না। দাদা কুসুমকে ভালোবাসে আর রেশমিকে বিয়ে করতে যাচ্ছে? না না, এ হতে পারে না। তাহলে কি বাবা জোর করে রেশমিকে বিয়ে করার জন্য বলেছে? হ্যাঁ, তাই হয়তো হবে। না হলে আমার দাদা এমন তো নয়। এই মুহূর্তে এখন কি করা উচিত? হ্যাঁ, মনে পড়েছে, কলি তো কুসুমের বোন, ওকে জানাতে হবে। এই কথা বলেই ঈশিতা তখনই কলির ঘরের দিকে চলে যায়। এইদিকে কলি তার ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে চিন্তা করছে কি এমন করলে এই বিয়েটা সে বন্ধ করতে পারবে। এইদিকে বিয়ের সময় শুরু হতে চলেছে। কি এমন করব আমি? আজ এত অসহায় লাগছে নিজেকে, তা কখনো লাগেনি। আমি যদি সবাইকে চিৎকার করেও বলি আমাকে মুক্ত করো, কেউ আমায় মুক্ত করবে না। কিন্তু ঈশানবাবু, আমার দিদি, ওদের ভালোবাসা, ওদের জীবন সব কিছু আমার ওপর ঝুলে আছে। কি এমন করব আমি? দিদি তো অনেক খুঁজেছে বাবার ঋণের কাগজপত্র খুঁজে বার করার, কিন্তু কোথাও খুঁজে পায়নি। কিভাবে? মায়ের বাঁশি? না না, তাহলে অমৃতশিলা? হ্যাঁ, এটাই একমাত্র উপায়। অমৃতশিলার শর্ত ছিল নিজের স্বার্থে প্রয়োগ করা যাবে না। তবে এক্ষেত্রে কি আমার বা আমার পরিবারের স্বার্থই আছে? না না, আজ যদি আমি অমৃতশিলার শক্তি প্রয়োগ করি তাহলে তা নিজের জন্য নয়, অন্যের মঙ্গলের জন্য, একজন খারাপ মানুষের হাত থেকে আরেকজনকে বাঁচাবার জন্য, একটি পবিত্র ভালোবাসা বাঁচানোর জন্য। অন্যের মঙ্গলের স্বার্থে শুভ উদ্দেশ্য রয়েছে এতে। আজ এই মুহূর্তই এই শক্তি প্রয়োগ করার সঠিক সময়, তা না হলে অনেক দেরি হয়ে যাবে আর কাউকেই বাঁচানো যাবে না। কলি এইসব কথা একা একা ভাবতে থাকে। ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ শুনতে পায়। আরে, এই সময় আবার কে এলো? আমি তো দরজা বন্ধ করে অমৃতশিলা প্রয়োগের কথা ভাবছি। কেউ যদি আমাকে ডাকে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। দরজাটা কি খুলবো নাকি খুলবো না? কলি, আজ আমি সব জেনে গিয়েছি। কলি, দাদা তোমার দিদিকে মানে কুসুমকে ভালোবাসে, রেশমিকে নয়। কলি, বলো এখন কি করি? আমার দাদাকে আমি এই শাস্তি কিছুতেই পেতে দিতে পারি না। তুমি কি কিছু জানতে না কলি? কেন দাদা এত বাধ্য? এই বিয়েতে কি হলো কলি, বলো। এরপরে কলি তাকে সমস্ত কথা খুলে বলতে থাকে। ঈশিতা, একমাত্র আমার মুক্তিই পারে এই বিয়েটা বন্ধ করতে। ঈশিতা, আমি চাইলেই পালাতে পারতাম,
কিন্তু পালিয়ে গেলে ভালোবাসা বাঁচবে না। তাই তোমাকে যা বলি শোনো ঈশিতা। এরপরে কলি ঈশিতাকে কিছু একটা বলতে থাকে এবং ঈশিতা সেখান থেকে চলে যায়। এইদিকে ঈশান মণ্ডপে এসে হাজির হয়েছে। পুরোহিত মশাই মন্ত্র পড়তে শুরুও করেছে। চারিদিকে হইচই, আলোর সমাবেশ। অন্যদিকে কলির শেষ চেষ্টা করে চলেছে। আজ আমি নিজের দুঃখ ভুলে দিদির হাসির জন্য, ঈশানবাবুর সত্য ভালোবাসার জন্য এই শক্তি অমৃতশিলার শক্তিকে ডাকছি। জানি না কিভাবে এই শক্তি আমাকে উপকার করবে, তবুও আমার বিশ্বাস এই শক্তি পারবে এই পরিস্থিতি সামাল দিতে। হে অমৃতশিলা, তুমি জাগ্রত হও। এই কথা বলতেই কলির কপালে জ্বলে ওঠে এক উজ্জ্বল নক্ষত্রের মতো আলোক শিখা। কলি বলতে থাকে, আজ এই মুহূর্তে এই জমিদার বাড়ি থেকে আমার বাবার ঋণের মুক্তি চাই। হে অমৃতশিলার শক্তি, তোমার শুভ শক্তি দিয়ে আমায় মুক্ত করো। দেবী, দয়া করে আমায় মুক্ত করো। হে দেবী, শুভ শক্তি দিয়ে আমায় মুক্ত করো। কলি চোখ বন্ধ করে মনে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে অমৃতশিলার কাছে নিজের মুক্তির আর্জি করতে থাকে। আর ঠিক তখনই তার সামনে উড়ে আসে একটি পুরানো কাগজের টুকরো। কলি অনুভব করে তার পায়ের কাছে কিছু একটা এসে পড়েছে। সে সেই কাগজটি হাত দিয়ে তুলে নেয়। আরে এটা কি? এটা তো ঋণ পরিশোধের কাগজ মনে হচ্ছে। এই কথা বলে কলি কাগজটি খুলে পড়তে থাকে। রমেশের জমিদারের থেকে নেওয়া সমস্ত ঋণ শোধ হইল এত তারিখে। তার মানে বাবার সমস্ত ঋণ শোধ হয়ে গেছে আগেই। এতে তো স্পষ্ট লেখা রয়েছে জমিদার আমাকে এতদিন ধরে শুধু শুধু কাজে রেখেছিল। এই সব জমিদারের চাল। না না, আমার সাথে কি হয়েছে তা আর ভাবার সময় নেই। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এই কাগজ নিয়ে যেতে হবে, সবাইকে দেখিয়ে তো প্রমাণ করতে হবে আমি মুক্ত। না না, আমি তো কখনোই ঋণের জালে বাধাই পড়িনি। ধন্যবাদ দেবী, ধন্যবাদ অমৃতশিলার দেবী। আজ এই শক্তি আমার যে জীবনে কত বড় কাজে আসলো তা আমি বলে প্রকাশ করতে পারবো না। কলি, আমি তোমার মনের সমস্ত কথা শুনেছি। এইবার তোমার এই অমৃতশিলার প্রয়োগ একদম সঠিক। তাই তোমার বাবার ঋণের পরিশোধ করার কাগজ এনে দিয়েছে এই শক্তি, যা তোমরা হারিয়ে ফেলেছিলে। এটি সবার সামনে নিয়ে যাও, সবাইকে দেখাও তোমার বাবার ঋণ অনেক আগেই শোধ হয়ে গেছে। তুমি মুক্ত অনেক আগে থেকেই। হ্যাঁ দেবী, আমি নিয়ে যাব এই কাগজ। আমি এক্ষুনি নিয়ে যাব, সবার সামনে দেখাবো আমি মুক্ত।